সবুজ শ্যামল পরিবেশ কি যে ভালো লাগতেছে। কি অবস্থা, কেমন আছিস বন্ধু? আরে খাইরেন তা আরে খাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। রাফি انت مجنون আরে দেখি বলি كيف حالك يا ابي عمي يا ابي صديقة بارول تعال تعال صديقة মতিন, আরে আল্লাহ, কেমন আছিস তুই? كيف اللوك يا عمي يا ابي من اللي ريابك وقت طويل جسمك زين মতিনের বাপ, মতিন এসব কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। আমি অত কিছু বুঝতে পারতেছি না। অমতি, তুই এগুলি কি কইতেছিস বা? انا حتى كلام العربية আরে আমি আরবিতে কার কথা বলতেছি, আমি তো ভুলে গেছিলাম। আমার কাছে মনে হইতেছে আমি সৌদি রিয়াদে দাঁড়ায় আছি, আসলে তো আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার সামনে দাঁড়ায় আছি। শোনো, আমি এতক্ষণ আরবিতে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোমরা কেমন আছো, অনেকদিন পরে তোমাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, শরীর স্বাস্থ্য ভালো? আমরা ভালো আছি রে বাপ, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ আনা বিখাইর, মানে আমিও ভালো আছি। বউ, তুমি কোনো কথা বলতেছো না কেন? আর তোমার জন্য যে সৌদি থেকে আমি ক্রিম লোশন শ্যাম্পু সাবান বানাইলাম, এইসব কিছু মাখো নাই, দেখতে এরকম কালো লাগতেছে কেন? আমি যেমন আছিলাম তেমনই আছি। সৌদি আরবে গিয়া আরবের সুন্দর সুন্দর ফসা ফসা মাইয়া দেখে এখন আমার কালা কালা লাগতাছে। রিকো আকাস্তামি, তো মজা করলাম। তোমারে আরবিয়ান মহিলাদের থেকেও বেশি সুন্দর লাগতেছে। থাক, আর চাপা মারো লাগবো না, আসেন ঘরে আসেন। হ্যাঁ বন্ধু, ঘরে যাওয়ার আগে আমগুলো একটু বকশিস দিয়ে যা। এই যে তোর বন্ধুরা এই যে কষ্ট করে এই যে কার্টুন ব্যাগ সবকিছু মাথা ঘুরা নিয়ে আইলো, একটু সাফানি লেগে কিছু টাকা দে। মুকাফা, মানে ঠিকই কইছস। আমার কাছে 12 টাকা নাই। এলো রিয়াল, এর বাঙালি লইস, বাংলা টাকা 10-12 হাজার টাকার মতো হইব, সবাই ভাগ করে লইস। যা এত টাকা খামাখা দেওয়ার দরকার কি? তুই 500 করে 300 টাকা দিয়ে দে। আব্বি, মানে আব্বা, আমার কাছে 10-12 হাজার টাকা কোনো টাকাই না। সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে আমি চাকরি করছি, 5 বছরে 2 হাতে রিয়াল কামাইছি, সেখান থেকে 5-10 হাজার টাকা গ্রামের বেকার পোলাপানকে দিয়ে সমস্যা কোথায়? আমার কিচ্ছু কমলো না। সাদিক, আরে কি কষ্ট করছ, তুই কি আমার নাম ভুলে গেছিস? আমার নাম তো সাদিক না, কামাল। আমার নাম তো আমাল। হাই তুই কি আমার নাম ভুলে গেছিস? তুই না আমার নাম। আরে আমি তো তখন নাম কই নাই, আমি কইছি সাদিক মানে বন্ধু। এক কাজ কর, এনে আরো টাকা দিলাম, এটা নিয়ে বাংলায় মিষ্টি কিন আর গ্রামের সবাই মিষ্টি খাবি। কবিতা সৌদি থেকে মতি নাইছে। ঠিক আছে বন্ধু, তুই টেনশন নিস না, আমি এক্ষুনি যাই গ্রামের সবাইকে কয়ে দিব যে সৌদি মতিন আসছে। আর ওই তোর তাহলে কার্টুন ব্যাগগুলো ব্যাগ ভেতরে ঢুকে, হ্যাঁ? তোরা ভিতরে ঢুকে চল। যাইতেছি বন্ধু। কি ব্যাপার আব্বি, আম্মি, সাদিয়া, পারুল, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়িয়েছো কেন? ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি, আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হবে খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা, এর মানে কি ভাইজান? আরে কাজের লোক বাড়ি কাজ টাজ করে, বুঝবি না। আব্বা তুমি এখনো দাঁড়ায় আছো কেন? এনো এই যে এই রিয়ালগুলো নিয়ে যাও, নিয়ে টাকা ভাঙে বাড়ি সবার জন্য জামা কাপড় নিয়ে আসো, তাদের যাও। কি কইতাছেন আপনি? নতুন জামা কাপড় কেনার কি দরকার? দরকার আছে, আমি মতিন সৌদি থেকে লাখ লাখ টাকা কামাই আসছি, আর আমার আব্বা আম্মা বোন বউ এরা পুরান জামা কাপড় পরে থাকবো? অসম্ভব। আব্বা যাও না কেন? আচ্ছা বিচুরিয়া, হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও। এক্ষুনি যাইতেছি। মতিন, তুই কয়দিনের জন্য ছুটি নিয়ে আসছিস? চেকটা আসুন, মানে মানে 6 মাসে ছুটি নিয়ে আসছি, সৌদি থেকে 2 হাতে টাকা কামাই আসছি। এই 6 মাস গ্রামে থাকবো, খাবো, ফুর্তি করবো, ঘুরবো, মজা করবো, আর 2 হাতে টাকা উড়াবো। এখানে 6টা কম্বল আছে, ছোট খালা তো বারবার ফোন দিয়ে খালি কম্বলের কথা কইতো, ছোট খালা একটা দিবা আর বাকি 5টা আঙ্গুলিকে রাখবা। ভালো হয়েছে, এইবারে শীতে গায়ে কেমন শীত লাগে দেখবো না, দরকার হলে উপরে নিচে কম্বল দিয়ে পেছায় রাখবো। ভাইজান, তাদের লাগেজটা খুলো না, আমার খুব দেখতেছে করতেছে লাগছে আমাদের কি। আরে খারা খারা খুলতাছি খুলতাছি। মা, তোমার তো সারা জীবন শখ একটা স্বর্ণের কানের দুল, এই যে স্বর্ণের কানের দুল, পরে দেখো কেমন লাগে পছন্দ। বাবা কি সুন্দর। আলহামদুলিল্লাহ বাবারে, তুই আমার মনের আশা পূরণ করলি রে বাপ। আল্লাহ তোর লাখ লাখ বছর বাঁচা রাখুক। আস্তে মা, দোয়া এখনই শেষ করো না, তোমার জন্য আরো জিনিস বাকি আছে। তোমার জন্য আছে সাবওয়ান, সাম্বু, জায়াদ। এগুলো মানে কি? ওহ, তোমার বুঝবা না। এই যে সাবান, এসব তোমার, শ্যাম্পু, আর এই যে জায়াদ মানে লোশন। আর তুমি যে সবসময় আমার কইতা তোমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই যে তোমার লিগে মলম। এই মলম যদি কোমরের হাঁটুতে দাও ব্যথা পলাইবে। আর এই যে নিক্স, মাথা ব্যথা হলে দিবা, আধা ঘন্টার মধ্যে মাথা ব্যথা শেষ। আব্বা তোমার লিগাও নিক্স আর মলম আছে, এই নাও। মার জন্য সোনার কানের দুল, হ্যাঁ, শ্যাম্পু, সাবান, সেন্ট, বাপের জন্য মলম।
খালি মলম আনম কেন? আমি কি মলম পার্টির লোক? তোমার জন্য আছে। তোমার লিগে বিদেশে ঘুরি আনছি। এই যে কেমন লাগে? এই দেখো, তুমি রাত বিরাতে চলাফেরা করো, এই জন্য তোমার লিগে আনছি টর্চ লাইট। এই টর্চ লাইটে দুইটা কাজ হইবে, আন্ধারের মধ্যে রাস্তাও দেখবা, আর চুলটাকে পড়লে একদম মাইক শুরু করে দিবা। বাজান রে, তোর যে আমি কি বলে দোয়া করো, আমার সেই ভাষা নাই। সত্যি আমার না এই একটা ঘুরিয়া টর্চের দরকার ছিল বাজান। আরে এখনো শেষ হয় নাই তো। এই নাও তোমার লিগে সেন, সকাল বিকাল গায়ের মধ্যে মাখবা। দেখছো ব্যাপারটা? তোমায় কে দেখি কেমন? আপনি বাপ কি সুন্দর গন্ধ রে। আমি একটা রাখি, এতগুলো তুমি দেখি। আচ্ছা রাখো রাখো, গন্ধ তো সুন্দর হইবই, অনেক দামি সেন, আর মুড়ির লোকে মাখায় খাই ভালো না। এ নাও বাবা, তোমার লিগে জায়নামাজ আর তসবিহ। খুব সুন্দর, খুব সুন্দর। ভাইজান তুমি কি আমার জন্য কিছুই আনো নাই? ওহো, তোর লিগে তো কিছু আনতে ভুলে গেছি রে। কি কইলা? সত্যি আমার লাগে কিছু আনো নাই? তোর লিগেও আছে, এই যে তুই না একটা টাচ মোবাইল চাইছিলি, তোর লিগে টাচ মোবাইল। আরে নে লোশন, এই সাবান, এই শ্যাম্পু, এই সাতর, নে মাথা তেল দিবি বেশি করে। ভাইজান তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার লাগে এত কিছু নিয়ে এসো। যাই আমি যাই মোবাইলে করে ছবি তুলে আনি। আমিও যাই, কানের দুলটা পুইরা এনার সামনে দেখি। আচ্ছা আপনি বিদেশ থেকে আইছেন ভালো কথা, তাই বলে সবার জন্য এত কিছু নিয়ে আইতে কেন? মাথাটা কুল। মানে মানে হলো এটা তুমি কি বললা পারুল? আমি সৌদি থেকে এত বছর পরে আসছি, সৌদিতে 2000 টাকা কামাইছি, আমি আমার মা বাবা বোনের জন্য আনবো না? আনবেন ভালো কথা, সবার জন্য দুই একটা করে আনেন, অল্প অল্প আনেন, আপনার সাধ্য অনুযায়ী আনেন। এক একজনের 10টা 20টা করে দেওয়ার কি দরকার? তার উপর দেশে আসার পরে সবাই নতুন জামা কাপড় কিনে দিছে, এত খরচ আপনার করার কি দরকার? পারুল, তোমার জামাই সৌদি থেকে আসছে, তার একটা ভাব আছে না? আর টাকা পয়সা যদি 2 হাতে না উড়াই, মানুষজন আমার দাম দিব, বিদেশ থেকে আইছে, একটা ব্যাপার আছে না? আর টাকা পয়সা তো কামাইছি খরচ করার লেগেই, বুঝছি। তুমি ভাবছো খালি আব্বা আম্মা বোনের জন্য আনছি, তোমার জন্য কিছু আনি নাই। তোমার জন্য আনছি সবথেকে বেশি, 1 ডজন সাবান, 10টা শ্যাম্পু, 10টা লোশন, তোমার কানের স্বর্ণের দুল, গলার স্বর্ণের চেইন, বডি স্প্রে চেইন, এই লাক্সারি যা যা আছে সবই তোমার। আমার এইসবের দরকার নাই, আপনি এতদিন পর দেশে আইছেন, আমার আপনার দেখে খুশি। আসেন খাইতে আসেন। মাদাতুত বাকু, মানে কি রান্না করছো আর কি? ছোট মাছ, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আমি সৌদি থাকতে বড় বড় মাছ আর মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, আমি বড় মাছ আর মাংস ছাড়া ভাত খাইতে পারি না। এই সমস্ত ছোট মাছ, ডিম, আলু ভর্তা এইসব আমি খাবো না, এটা ভালো কথা। ভাত কি মোটা চালের রান্না করো নাকি চিকন চালের? চিকন চাল আমরা পাবো কি? মোটা চালেরটা। আরে তাহলে তো ওই মোটা চালের ভাত আমার গলা দিয়ে নাম কই না। সৌদি থাকতে থাকতে চিকন চালের ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে, চিকন চালের ভাত ছাড়া আমি খাইতে পারি না। বুঝছি, তোমাকে এইসব খাবার দিয়ে আমার হবে না। কালকে সকালে আমি নিজে বাজারে যাবো, চিকন চাল থেকে শুরু করে বড় মাছ, মুরগি, হাঁস, গরু, খাসি সব কিনে নিয়ে আসবো কালকে। আমি যে কদিন দেশে আছি, হাঁস, মুরগি, বড় বড় মাছ, খাসি ছাড়া কোনো খাওয়াই হবে না। মশা কামড়ায় নাকি আমার? ভাই মাছ নিবেন নাকি? হ্যাঁ, এই বড়টা কত? এই যে বড় একটা মাছ আছে, ওজনে 2 কেজি, আপনি যদি নেন একদম 600 টাকা। আরে কি কও আপতাপ, 600 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দিয়ে দাও। বাজার বাজার, আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইছেন নিয়ে যান। কে পালো কি আমি? ও তারে কি কই, আপনি তো আরবি বুঝেন না। আমি জিজ্ঞাসি চাচা আপনি কেমন আছেন? এই তো ভালো আছি মতিন, সৌদি থেকে কবে আসলা? এই তো চাচা গতকালকে এসেছি। চাচা আপনারা এখানে তো দেখতেছি সব ছোট ছোট মাছ, বড় মাছ নাই? একটা মাছ আছিল, এটা এই সিদ্দিক ভাই নিয়ে গেছে। কি বড় মাছ একটা ছিল, তাও আবার এই ছোট ছোট নিয়ে গেছে? কত যাচ্ছেন? 500 টাকা দাম দিছে। চাচা আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যেতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দেবো। সৌদি কেন নতুন নতুন টাকা হয়েছে, সেই টাকার গরম দেখাও না। আমি মাছটা কিন্তু 500 টাকা দিয়া, সেটা তুমি 1000 টাকা দিয়ে নিবা ঠকের লেগে? আমার কাছে টাকা আছে, আমি টাকা গরম দেখাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, মাছ ফেরত দে। চাচা 1000 টাকা হয়েছে না, আমি আপনার 2000 টাকা দেবো, এর কাছে মাছ ফেরত লন। ও মা গো, এটা কি কয়? 500 টাকার মাছ নাকি 2000 টাকা? এই সিদ্দিক ভাই, এই আপনি ব্যাগটা দেন। আরে টাকা, আরে ব্যাগ আমি আরে দিতে বলতেছে দেন। কামদার আলা করে কই দিলাম আপনার মতিন, দেহার অহংকার দেখাইলা, অহংকার থাকবো না বেশি দিন কই দিলাম। এই যে এই মাছটা না কাকা, একটা মাছ আমি কি নিবো? একটা মাছ দিয়ে আমার হইব না, আমার তার মাছ লাগবে। এক কাজ করেন, যে কটা মাছ আছে সব দিয়ে দেন। কি কো তুমি? হ্যাঁ, আমার এই সব মাছ তুমি নিয়ে যাইবা? আল্লাহ রে, আজকে দেখি পুরো লালে লাল। এই ব্যাগটা ব্যাগটা আরে বাহ, কত হয়েছে কাকা? দেও তোমার টাকা। 5000 দিলাম। আচ্ছা আসি।
এই কি অবস্থা? আরে মতিন ভাই কেমন আছেন? বাড়ি থেকে বলছ না কেমন আছি? শোন, তোর দোকানে সব থেকে চিকন চালটা আমার লাগবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না, চাইলে আমার চিকন হওয়া চাই। আপনি কোনো চিন্তা করবেন না মতিন ভাই, আমার দোকানে সবচেয়ে চিকন চালটা আমি আপনাকে দিতেছি। আর কি কি লাগবে সেটা কোন? আরো তো অনেক জিনিস লাগবে। আলু, পেঁয়াজ, ডাল, মুড়ি, সুজি, ময়দা, আটা, সয়াবিন তেল, সরষের তেল, সব ব্যাংকে তোরা। ওরে আল্লাহ রে, এত কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসেন, জান আছে কি কি খাবেন আমি দিতেছি। বসেন বসেন, এই দে তাড়াতাড়ি। متين ايوه يلا حبيبي দেখো সব কিছু হয়ে গেছে রঙিন এসে গেছে সৌদি মতি এসে গেছে সৌদি মতি يلا حبيبي ايوه يا صديق طلع আরে সর্বনাশ! হাই হাই রে কি করছিস তুই তুই গ্রামের সব মানুষের না খামারে বলাবি নাকি তা দেখি কথা কল কি? হ্যাঁ? উল্টু এটা তুই কি করলি আরে কইলাম যে তুই এটা কি করি বন্ধু? আমি গ্রামের মানুষের না খারাপ গেলি। আরে ভ্যানের মধ্যে সেই পরিমাণে বাজার দেখতেছি, আমার তো মনে হয় বাজারের সমস্ত বাজার তুই একাই নিয়ে চলে আসছস। তুই যদি একাই বাজার করে ফেলাস তাহলে গ্রামের অন্য মানুষরা বাজারে যায় বাজার করতে পারবো? তাহলে না খেয়ে মরে যাবো না? এটা কোনো কথা বলি? যেই টাকা পকেটে বলে নিয়ে গেছি তার 3 ভাগের 1 ভাগ টাকা তো বাজার করে শেষ করতে পারি নাই। আমার গ্রামের বাজারে তো কোনো জিনিসপত্রই নাই। আমি চিন্তা করছিলাম যে বাজার করে টাকা করে লইয়াম। আমার তো ভ্যান গাড়ি করে নিয়ে লাগবে। এরপর থেকে বাজার করলে আমি কারণ বাজার দাম টাকা করে মালপত্র নিয়ে আমগো। কস কি মতি? ট্রাকে কইটা বাজার আনবি? তার মানে তো বিদেশ থেকে বহু টাকা কামাইছস না? আরে বন্ধু কামাইছি, কইলে তো নিয়ে যাবি না? 2 হাত ভরে কামাইছি। মনে কর সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে কাজ করছি। তাহলে বুঝ, রাজা বাদশার সাথে উঠা বসা আছিল। টাকা পয়সা কামাইছি আর টাকা পয়সা আদাইছি দুই আছে। বন্ধু রে, আর কইস না, আমার মাথা ঘুরাইতেছে। বন্ধু তুই তো জানোসই আমরা প্রতি বছর উত্তরপাড়া যে মাঠটা আছে না, ওখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ি। এই বছর ফাইনাল খেলার প্রধান অতিথি হইবি তুই। বস কি তাই নাকি? হ্যাঁ, আমি তো টুর্নামেন্টের নাম ভাইবা বলাইছি। নাম হইব সৌদি মতিন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বাহ 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 বাহ, খুশি হলাম তো কথা শুনে। তোরা চালাই যা, আমি সাথে আছি তখন। দূর, শুধু সাথে থাকলে হইব। আমরা প্রাইজ হিসেবে ঘোষণা করছি 14 ইঞ্চি রঙিন টেলিভিশন, সেটা কিন্তু তুই দিতে হইব। 14 ইঞ্চি টিভি আজকাল চলে। 42 ইঞ্চি রঙিন টিভি দিমু। পুরো এলাকায় মাইকিং করে জানাই দে এই সৌদি মতিন 42 ইঞ্চি রঙিন টিভি দিতেছে। ও, এবার তো খেলা যাবে তাই বন্ধু। হ্যাঁ, আমরা আজকে থেকে খেলার আয়োজন করতেছি। তুই এখন আমাদের চা খাওয়াবি, চল। কি খাওয়াবো? চা। চা খাওয়ার টাকা আমি দিতে পারবো না। বন্ধু, এত টাকা পয়সা ইনকাম করে দেশে আসছস, অথচ আমগুলো এক কাপ চা খাওয়াইতে পারবি না? তুই তো চা খাইতে চাই, আমার অপমান করছস। আমার লগে চা খাওয়ানো যায় বেটা? আমি খাওয়াবো তোকে 5 স্টার হোটেলে। এর মতো 5 স্টার হোটেলই নাই। এই দোকান থেকে খা, পুরো দোকান চাবাই খা বলা। কত টাকা লাগবে? এই লো 10,000 টাকা দিলাম, খাইতে থাক। টাকা পুরাই গেলে আমার আবার খবর দিবা, আবার টাকা পাঠাবো। হ্যাঁ, দোকান লুটপাট করে খা, যা। বন্ধু রে, তোর মতন বন্ধু থাকলে তো তুমি আর কারোর দরকার নাই রে। দূরে তুই তো শুধু বন্ধু না, তুই হলি আমার কলিজার বন্ধু। কলিজার। আরে আরে যাইতে দে, আমার যাইতে দে। এই টান দে, টান দে। متين ايوه يلا حبيبي দেখো সব কিছু হয়ে গেছে রঙিন তুমি আমার একটা কথা কত, তুমি কি পাগল হয়ে গেছো? আরে মজনুন, হ্যাঁ আমি পাগল। আমি তোমার প্রেমে পাগল। উহিবু কি জাওয়াজা? কি মানে আরবিতে কইলাম আমি তোমার ভালোবাসি বউ। রাখেন তো আপনার ঢঙ্গের কথা। আপনি এত টাকার বাজার করছেন কেন? আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কাম পায়। পকেটে টাকা আসলে চোখের সামনে যা পাইছি সব কিনছি। দেখেন, বিদেশ থেকে আসছেন, টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না। 6 মাসের ছুটি নিয়ে আইছেন, টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না। আমার কারো টাকা লাগবে না। আমার ব্যাংকে টাকা আছে, উঠামো আর খরচ করুম, উঠামো আর খরচ করুম। 6 মাস পরে আবার বিদেশ যাবো, আবার কামাবো, আবার খরচ করুম। তুমি চিন্তা করো না। আমার চিন্তা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন। কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন, আমগো ঘরে তো ফ্রিজ নাই, ডিরাহুন কেমনে? লা ইউজা তারাজা, মানে কি? মানে বাড়িতে ফ্রিজ নাই? না, আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা কওয়ার আগে জুতা দিয়ে আমার 2 গালে দিলা বাড়ি দিতা। আমি মতিন সৌদি রাজা বাদশার লগে আমার উঠা বসা। সালমানের কোম্পানিতে আমি কাজ করি। আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই, আমার মান সম্মান থাকবো? আব্বা আম্মা কি কাজ করছে এটা? আব্বা আম্মা আম্মা এদিকে আসো। করতেছো কেন? মতিন বাবা এটাতে কি বাজার সাথে নিয়ে এসেছে? আরে পুরো মহল্লার লোক তো এটা নিয়ে কথাবার্তা শুরু করে দিছে যে মতিন আর মতিন নাই, হ্যাঁ সে সৌদি গিয়ে করে কোটি হয়ে গেছে। তো খালা তো ফোন দিছিল, কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি, আমিও করে দিছি। আমার পোলায় বিল্ডিং না তুইলা যাবই না। আরে রাখো তোমার বিল্ডিং। বাড়ির মধ্যে ফ্রিজ নাই আর তোমরা তো বিল্ডিং নিয়ে। আচ্ছা আব্বা আম্মা, বাড়ির মধ্যে ফ্রিজ নাই এই কথা আমার কও নাই কেন তোমরা? আর তোর আব্বা তো অল্প অল্প বাজার করে, এই জন্য তো ফ্রিজের দরকার হয় নাই, তাই বলি নাই। কম কম করে বাজারের দিন শেষ। আমার বাজার দেখে বুঝো নাই? আব্বা আমি দেশে আসার আগে তোমার একটা ফ্রিজ কিনে রাখা দরকার ছিল। আসলে এটা ভুল হয়ে গেছে কত। আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না, আমরা 2-1 দিনের মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো।
কিসের 2 একদিন পরে? আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা, তাও ডাবল ডোর, একদম 2 দরজা। ভাই তুমি কি কইতাছো? এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করব? আব্বা আপনি আপনার পোলার কথা শুনেন না তো, ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন। পারুল, আমি সৌদি রাজা বাদশার লগে চলাফেরা করছি, আমার সবকিছু বড় বড় দেখা হয়, ছোট জিনিস আমি দেখতেই পারি না। আব্বা এই যে এটা 1 লাখ টাকা দাও, একটা বড় ফ্রিজ নিয়ে 2 দরজা, টাকা বেশি লাগে আরো বাড়াই দেব আমি। আমি কখনই যেতেছি আহারে বিদেশি টাকার ফুটানি, দেখমু কয়দিন থাকে। বেশি কথা কও তুমি। বেশি কথাই তো, বেশি কথা। মনির ভাই আসসালামু আলাইকুম। মনির ভাই, আমি দেশে এসে এত ব্যস্ত হয়ে পড়ছি, আমি যাইতে পারি নাই। তবে চিন্তা করেন না, 2 একদিনের মধ্যে আমি ভাবির কাছে সব জিনিসপত্র পৌঁছে দিয়ে আসবো। নতুন নতুন এই খারা 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 বাবা রে বাবা, সর্বনাশের কারবার। রহমান ভাই, এই ফ্রিজটা কি নতুন কিনে আনছেন নাকি? 3 দরজার ফ্রিজ পাই নাই, তার লেগে 2 দরজার ফ্রিজ কিনছি। কিন্তু সবচেয়ে বড় না, 1,20,000 টাকা দাম। কিনেন, আপনি তো কিনবেন, আপনি কই দিন। পোলার গরম গরম বিদেশি চা আছে না, কিনেন। না না, এইভাবে দেবো না। যদিও কালকে একটা রঙিন টিভি কিনো, সবচেয়ে বড়টা। আইসো বাড়িতে এসে দেখে যাও। আচ্ছা জমি জমা বেচা পোলাপান বিদেশ পাঠানো লাগবে। ভাইজান এটা কার হুন্ডা? কি করি তুই এটা? এই মতিন অন্য আরেকজনের হুন্ডা নিয়ে বাড়ি যাইবো? এটা আমার হুন্ডা, আইসা কিনছি। ও আল্লাহ গো, ভাইজান তুমি সত্যি হুন্ডা কিনা ফেলাইছো? মা, বাবা, ভাবি, দেখো তো ভাই হুন্ডা কিনা ফেলাইছে। আরে দেখো যাও, দেখো হুন্ডা কিনা ফেলাইছে। কি তুমি আসলে হুন্ডা কিনছো? অবশ্যই হুন্ডা কিনছি। কালকে সকালবেলায় হুন্ডা দিয়া তোমার নিয়ে ঘুরতে বাইরমু, তারপর আমার শ্বশুর বাড়িতে যাবো এই হুন্ডা নিয়ে। আমি তোমার একবার কইছি হুন্ডা দিয়ে আমি আমার বাপের বাড়ি যাবো। তুমি আইছো মাত্র 6 মাসের জন্য, এর মধ্যে এত টাকা খরচ করে এই হুন্ডা কেনার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমি মতিন সৌদির রাজা বাচ্চার সাথে আমার উঠা বসা, আর আমি গ্রামে এসে হাইটা রিক্সায় করে এদিক সেদিক যাবো, এদিকে আমার সাথে যায় হুন্ডাই করে যাবো, এটা মানায় আমার সাথে। এখন থেকে যদি হাম্মামে মানে লেট্রিনেও যাই, তাও হুন্ডা নিয়ে যাবো। আই চুপ করো, হাসি বন্ধ করো। কয় টাকা দিয়ে কিনছো এই হুন্ডা? বেশি না, মাত্র 1,20,000 টাকা। আমার বন্ধু কামালের কাছ থেকে কিনছি। কামাল হুন্ডাটা কিনতে 1 সপ্তাহ হয় না, একদম নতুন হুন্ডা। কি কস তুই? কামালের হোন্ডা নিয়ে এসোস? আরে কামালের হোন্ডা নতুন কে কইছে? 2-3 বছর ধরে চালাইতেছে এটা। মাঝখানে নষ্ট হয়েছে, এরপরে আলমগীরের কাছে বেচতে নিছিল 70,000 টাকায়। তাও আলমগীর এটা নেয়, তুই এটা 1,20,000 টাকা দিয়ে কিনছস? দেখছেন আব্বা, আপনার পোলারে বোকা পাইয়া 70,000 টাকার হোন্ডা 1,20,000 টাকায় সে বিক্রি করছে। আব্বা আপনি এক্ষুনি কামাল ভাইয়ের হোন্ডা ফেরত দিয়ে টাকা সব ফেরত নিয়ে আসেন। মুস্তাহিল, হ্যাঁ মানে অসম্ভব। আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না। পারু, আমার কাছে টাকা আছে, টাকার কোনো অভাব নেই আমার। এখন গ্রামের পোলা পায় না আমার কাছে হুন্ডা বেচা 50,000 টাকা লাভ করছে, অসুবিধা কি? আর এইসব পেছন বাদ দাও তো। আব্বা কত হুন্ডাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাসান, খুব ভালো হয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হোন্ডা শোরুম। হোন্ডা খালি চোখে দেখছি, কোনোদিন হোন্ডা ধরেও দেখি নাই। কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব, আমি আমার ছেলের হোন্ডাতে চড়িয়া ঘুরিয়া বেড়াইবো। তুমি একলাকে বুঝো, আমার সকালত নাই, আমিও আমার ছেলে হুন্ডার পিছনে ঘুরবো। কি রে মতিন, তোর মারে হুন্ডার পিছনে উঠাবি না? আর কি বলো আম্মা, কেন উঠাবো না? তোমার ঘরে হুন্ডার মধ্যে উঠাবো বলেই তো হুন্ডাটা কিনছি। আব্বা আম্মা দেরি না করে তাদের হুন্ডার পিছনে উঠো, এখনই ঘুরাই তোমাকে। আগে কি বলতেছ তুমি? এই রাতের বেলায় আমার মুরব্বি মানুষ দুইজনে তুমি হোন্ডা পিছনে উড়াইবা? আব্বা আম্মা আপনারা কালকে সকালবেলা হুন্ডায় উঠে। পারুল, মানুষের জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই। আমার আব্বা যদি আজকে একটা মরে যায়, তাদের স্বপ্ন তো স্বপ্ন থেকে দেবো। এই জন্য কালকে সকালের গুলি বাড়ি আলিয়াম হু আলানফি হাদি ইয়ালাজা, বুঝতে পারিনি। মানে আজ এক্ষুনি এই মুহূর্তে আমার আব্বা আমার হুন্ডার মধ্যে নিয়ে আমি ঘুরাবো। আসেন। আরে না আমি আরে তুমি করে দেবো তো? মতিন কেমন আছিস তুই? ভালো আছি, বৌনিয়া শ্বশুর বাড়িতে যাই। কিন্তু আপনি কে চাচি? আপনার তো চিনতে পারলাম না। সাসি, তুই আমার সাসি ডাকছিস কেন? আমার
আমার তুই ভুলে গেছস আমার নাম সুইটি আমার 32 ছিল তো 33 আমরা একই ক্লাসে পড়তাম তুই আমার পিছের পাঞ্চা বইতি মনে আছে সুইটি ইয়াল্লা সুইটি তোরে কি অবস্থা কিন্তু বুড়ি হয়ে গেছিস গা সামনে সামনে ভাস খাই গেছে গা গায়ের রং কালো হয়ে গেছে গা মাথা চুল দিয়ে সব পড়ে গেছে গা আমার বয়স কি কম হইছে তার মধ্যে আমি মায়া মানুষ না মায়া মানুষ বড় হয় তাড়াতাড়ি বুড়া হয় তাড়াতাড়ি তারপরও তুই একটু বেশি বুড়ি হয়ে গেছিস গা এটা কে তোর শ্বশুর নাকি আসসালামু আলাইকুম তালই ধরবে কে শ্বশুর আমি তো হইলাম সুইটির জামাই হাই হাই সুইটি এটা তুই কি করছস আমাকে লগে যখন পড়তি কত সুন্দর আছিলি এটা কি বিয়ে করছস পুরো সুশাম আমি কি আর বিয়ে করছি রে ভাই আমার আব্বা জোর করে এই ফকিন্নির পুতের লাগে আমার বিয়েটা দিছে এই খবরদার তুমি আমাকে ফকিনির পুত কইবা না বুঝছি যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই ছবি জুটে তিনি কি তোর বাচ্চা কাচ্চা হ সবগুলাই আমার আল্লাহ দিলে তারা 5 জন দুইজনের বাড়িতে ঘুম পাড়াইছি আর 3 জনের নিয়ে বাইরে আইছি কস কি তোর পাঁচটা বলা পাইন তোর জামাই কি করে ওই কাজই করে ওই কাজই করে মানে ওই আগে যে কাম করতে ওইটাই করে মানুষের খেত খামারে বুদ্ধি খাটে কি তোর জামাই দিন মজুরের কাজ করে উচিত শিক্ষা হয়েছে আল্লাহ উচিত বিচার করছে আমার মনে কষ্ট দিয়ে আমার ছেকা দিয়া ভালো থাকতে পারছস চোখে থাকতে পারছস পারছ নাই তো এই কি করে তুমি তোমারে শেখা দিছে মানে এই বুড়ো মহিলার লাগে তোমার কি সম্পর্ক ছিল আরে না কি এর সম্পর্ক আমাকে লগে একসাথে পড়তো আর কি তখন দেখতে সুন্দর ছিল আমি ওর প্রেমের প্রস্তাব দিছিলাম আমারে কইছে আমি বলে ফকিনের পুত আমি গরিব দিন আনি দিন খাই এখন কি বিয়া করছস কোন জমিদারের নাতিরে বিয়া করছস এই জমিদারের নাতিরে বিয়া করে অল্প বয়সে বুড়ি হইছস 4-5টা পোলা বাচ্চারা হেদর কি দিতে পারছস কিছু দিতে পারে নাই উল্টাই ফকিন্নির পুতে আমার জীবনটারে নষ্ট করছে আমি পাগল আছিলাম যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই তোরে বিয়ে করি নাই আরে কি সমস্যা আপনি গায়ে হাত দিতেছেন কেন জান তো জান যাইতাছি গো বই আমার জিনিসটা তোমারে দিয়ে গেলাম তুমি ওরে দেখ আমার আদায় জান তো এই সুদে এদিকে তোর পোলা বান্ডে দেখে তো আমার খুব ভালো লাগছে এনে কিছু টাকা দিলাম এই পোলা বান্ডে চকলেট কিনা দিস মিষ্টি কিনা দিস আর বোন এই মতিন সৌদি 5 বছর থেকে 2000 টাকা কামাইছে লাখ লাখ টাকার মালিক আমি সর সামনে সর যাই বই তোমারে তো দিয়ে গেলাম জান জান ওই দেখছস এই হলো আমার প্রাক্তন প্রেমিক এই লিগে তোর আমার দেখতে ইচ্ছা করে ও প্রেম করছো আজকে বাড়িতে আইও বুঝাইতাছি মজা আই সব না আই না আই কাটি না এই তোমার কত বড় সাহস তুমি বিয়ার আগে আরেক মায়ের সাথে প্রেম করতেছিস এই কথা আমার কোন কেন আরে হ্যাঁ না মজনুন আমি কি পাগল বিয়ার আগে আরেক মেয়ের লগে প্রেম করতে চাইছি না বউরে কই বউরে মাই খাই শুনো পাস্ট ইজ পাস্ট যা হয়ে গেছে হয়ে গেছে যা হয়ে গেছে তোর আজকে মাইরা শেষ করে আরে হ্যাঁ তুমি এই বলো আম্মা জান আম্মা কই সবাই আরে আয়শা পুত্র নাকি ওরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা লুক আম্মি জামাই বাবাজি এটা সালাম দিছো এটা বুঝছি ওয়ালাইকুম আসসালাম কিন্তু এরপর এটা কি কইলা ওই যে কুয়ার মধ্যে কে ফেল পাচ্ছে আর শালুক করেছে কে আরে আম্মা জান কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই কেউ শালক করে নাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি মানে আম্মা আপনি কেমন আছেন আপনি তো বলছো আমি আমি ভালো আছি বাবা আর তোমার দেখে আমার পারুলটা দেখে আরো ভালো লাগতেছে আমার ওলা এগুলো কি করছো এত জিনিস এত কিছু নিয়ে আসছো কেন শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি আম্মা আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায় পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না সে বাজার পুরাটাই ব্যাগের মধ্যে তুলে নিয়ে পড়ছে আমি না কেন কোন আম্মা আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা না 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 একদম না আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে আর চেহারা চেহারা ছবি তো দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পেতেছি ধন্যবাদ আম্মা আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ সব করলে কি আর হয় সব সব কি আর পূরণ হয় বাবা আমার শখটা পূরণ করে দাও হ আম্মা এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটে স্বর্ণের চেইন লইছে তোমার লেখা এই দিন আমার আমার লাগে আছে আরে শুধু চেইন না সাবান শ্যাম্পু সুনু পাউডার জায়নামাজ তসবি এমনকি দুইটা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে তাহলে কলমের কথাটা বলে দিতে পারলি না আচ্ছা থাক 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 লাগবে না কত কিছু আনছে আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড় ধন্যবাদ ধন্যবাদ আম্মা আপনি সুন্দর ভাবে দেখছেন তাই সুন্দর লাগছে ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল কি কর দুলা ভাই আপনি এগুলা আমি কইলাম হাতের বাচ্চা তুই কে আরে তুমি ওটা চিন্তাছো না আমার ছোট ভাই মন্টু তোমার শালা কি বন্টু তোমার যখন দেশে রেখে গেছি তখন কি শিখনা মাথা ছিলা তুমি এরকম সবই হয়ে গেছো কিভাবে মোটা হয়ে গেছো কিভাবে আরে দুলা ভাই আর কইন না সারাদিন বাসায় খাই আর ঘুমাই খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আছেন আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে আপনি কি আমার লেগে মোবাইল আছেন
আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানাই দিবা না তুমি? আপনার এই মুহূর্তে ফোন দিলে ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটে না, খালি কথা কইতেই থাকেন। কি আর করবো রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসুন। না না দুলা ভাই, আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলা ভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালাবো, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি। থ্যাংক ইউ দুলা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো। চলেন। আরে যাও সাবধানে। মারো মারো, এই মারো সব। বাবাজি রান্না কেমন হয়েছে? হয়েছে মোটামুটি আম্মা, খুব একটা ভালো না। কি করলেন আপনি? আম্মা এত কষ্ট করে রান্না করছে সারাদিন লাগায়, আপনি বলতেছেন খান ভালো হয় নাই। রাগারাগি করতেছিস কেন? আরে জামাই বাবাজি কি দেশে থাকে নাকি? হ্যাঁ, ওই যে বিদেশে বাচ্চার সাথে বসে বসে খায় না, কত মজার মজার খাওন। আচ্ছা জামাই বাবাজি, আমি একটা প্রশ্ন করি। করেন আম্মা। এই যে তোমরা বিদেশে যে এই খানা দানা খাও, এই খাওন দাম গুলি কেমন? কি আর কম আম্মা, বিছানার মতো একটা প্লেট, এই প্লেটের মধ্যে পোলাও, ডিম, আস্ত মুরগি, আস্ত খাসি সব একসাথে থাকে, আমরা 10-15 জন একসাথে খাই। কি খাও? আস্ত খাসি আস্ত মুরগি খাও, তোমার ঘৃণ লাগে না? কি কয় আম্মা, আস্ত মুরগি কি কাঁচা থাকে? রান্না করে আস্ত মুরগি, রান্না করে আস্ত খাসি খাই, গিলাবো কেন? তাছাড়া সৌদিতে আমরা আস্ত খাসি আস্ত দুম্বা পুরো খাই ফেলাই। আস্ত খাসি আস্ত দুম্বা বলে পুরে খাই, খাই কেমনে? আরে আস্ত খাসি বা দুম্বারের প্রথমে আল্লাহর নামে জবাই করি, এরপরে চামড়া ছিলি, তারপরে ঝোলাই দেই, নিচে দিয়ে কয়লা দিয়ে আগুন দেই, আস্তে আস্তে সিদ্ধ হয়, পরে চাকু দিয়ে কেটে 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 খাই। এই কাঁচা কাঁচা মাংস খান। ওরে ওরে বারবিকিউ কয়, খাইলে বুঝতা কি টেস্ট। ভালো লাগতো না। দুলা ভাই কি কর, আপনার আস্ত কাশি কথা হইনা তো আমার আপনার লগে বিদেশ যেতে মন চাইতেছে, আপনি আমার বিদেশ না যান না দুলা ভাই। কি কর, তুমি বিদেশ যাইবা? জামাই বাবাজি একটু একটু সাদা ভাত দেই। না মা, নিয়ে নেব নি। ও মন্টু যেটা কইলো এটা কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে বাবা। আসলে হয়েছে কি, মন্টুটার তো পড়ালেখার মাথা নাই, আর বেকার মানুষ তো বাড়ির মধ্যে ঘুরে ফিরে আর খায়, বেকার থাকতে দেওয়া হয়, মন মেজাজ ভালো থাকে না, এই জন্যই তো শরীরটা যত্ন করতে পারে না। আর অন্য দেশে কিচ্ছু করবে না, তুমি ওরে বিদেশ নিয়ে যাও জামাই বাবাজি। আম্মা কিন্তু ঠিকই কইছে, আপনি আমার ভাইটারে সৌদি নেওয়ার ব্যবস্থা করেন, সমস্যা নাই, ভিসা টিকেট সবকিছুর টাকা আম্মা দিয়ে দিব। আরে কি কর তুমি, আমার একমাত্র শালা বিদেশ যাইবো, এর লেগে আমি ভিসা টিকেটের টাকা নিবো, কোনো সমস্যা নেই আম্মা, আমি ওরে সৌদি নিয়ে যাবো, সৌদি থেকে ওর লেগে ভিসা টিকেটের ব্যবস্থা করে দেবো, ওই কাজ কইরা তারপরে আমার টাকা শোধ করবো। বাবাজি তোমার যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার একেবারে চিন্তা মুক্ত করলা। এ পারুল কিরে, বিয়া তো করতেই চাস নাই এই পোলারে, এখন দেখছস বিয়া করছস দেখা জামাই বাবাজি তোর বাইরে সৌদি নিয়ে যাবো। কি কইলেন আম্মা? পারুল আমার বিয়ে করতে চাই না কেন? আসলে হইছে কি, ওই আমার প্রবাসী ছেলে পছন্দ ছিল না, আমি চাইতাম বিয়ার পরে আমার জামাই সবসময় আমার আশেপাশে থাকতো। বাবাজি তুমি কি মনে কষ্ট পাইলা? না আম্মা, কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই আসলে বাস্তব। প্রবাসীকে টাকায় সবাই খাইতে পারে, ঘুরতে পারে, মজা করতে পারে, কিন্তু প্রবাসীকে কেউ বিয়ে করতে চায় না। দুলা ভাই আপনি মন খারাপ করেন না, আপা আগে প্রবাসী পোলা পছন্দ করতো না, আপনার বিয়ে করার পর থেকে প্রবাসী পছন্দ করে, তাই না আপা? এই আম্মা, দুলা ভাই গরম দাও, গরম দাও। জামাই বাবাজি একটু দেই। না না আম্মা, থাক দরকার নেই। এই আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, চলো আজকে অনেক দূরে ঘুরতে যাবো। আরে দাঁড়াও, আব্বা গেছে চেক নিয়ে ব্যাংকে টাকা উঠাইতে, টাকা নিয়ে আসো, তারপর ঘুরতে যাবো, টাকা ছাড়া ঘুরে কোনো মজা নাই। মতিন ঘরে আসছ রে? আব্বা আসো আসো, দাও টাকা দাও। টাকা দিব কোথা থেকে? আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই। টাকা তুলতে পারো নাই মানে? চেক দিয়ে দিলাম, চেক জমা দাও নাই? আরে বাবা রে, 2 ঘন্টা লাইনে দাঁড়ায় দেখা পরে চেকটা দিছি, চেক দেওয়ার পরে ওই বেটা চেক কি দেখা দুইটা কইলো যে ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে, এগুলো আমি বুঝি নাকি? এলো তোর চেকলো, তুই ফোন করে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব, আমি আব্দুল মতিন। ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা, আমরা কিভাবে ওনাকে টাকা দেব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? জি মতিন ভাই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? পারুল, আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি? 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 6-7 লাখ টাকার মতো ছিল। বাড়িতে এসে এত টাকা খরচ করলাম, হুন্ডা কিনলাম, ফ্রিজ কিনলাম, এরে দিলাম ওরে দিলাম, কোন যে টাকা শেষ হয়ে গেছে বুঝতে পারি না। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে এসে আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি।
আমি আপনারে বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি একটা। আমার কথা এখন ফলছে না? ছুটি নিয়ে এসেছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আরো 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? তুমি কোনো চিন্তা করো না, আব্বা মা আছে, বন্ধু বান্ধব আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হইলেই ভালো। কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না মা, খালি কাজে ফাঁকি দাও না। মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, অন্ত মাছ মাংস ছাড়া খাইতে পারবো না। ভাবি, আমিও মাছ মাংস ছাড়া ভাত খাইতে পারবো না। মাংস না হোক, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো যাও। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে অক্কেরে বমি করে দেবো, খাইতে পারবো না। আবার মাছ পামু কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। কি কো? মাছ মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করছ না কেন? ও বুঝছি, বউ বেশি খাই দিছে না, বাপারে বেশি খাওয়া ফেলাইছস, এই জন্য বাজার করছ না। না মা, এমন কিছু না। আসলে আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছিলাম, ওই টাকা শেষ হয়ে গেছে, এই জন্য বাজার করতে পারতেছি না। কি? টাকা শেষ হয়ে গেছে? ওই টাকা শেষ মানে কি? হ্যাঁ? ও, এই জন্য আমি সেদিন ব্যাংকে গেছে, আমার টাকা দেয় না, কি ঝামেলা আছে? কি কসুর কাম করছিস তুই বিদেশে 5 বছর? বাড়িতে একটা বিল্ডিং তুলতে পারলি না, তোর বোনটারে বিয়া দিতে পারলি না। হ্যাঁ, আরে আমি তো মনে করছি কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আইছে। বাড়িতে আইছস তুই 4 মাস হইছে, এর মধ্যে তো টাকা শেষ। এই 5 বছর তুই বিদেশে কি করছস? ঘোড়ার ঘাস কাটছস? কাজ কাম করছ নাই? কাজ কাম করুন কেন? এই বৌমা তো কিছুক্ষণ পর পরই খালি মুখে কল দেয়, বউর সাথে কথা কইতে কইতেই সময় শেষ। না মা, আমি পারুলের সাথে সবসময় ফোনে কথা কইতাম না। দিনেও কাজ করতাম, রাইতে ওভারটাইম করতাম। টাকা পয়সা যা কামাইতাম তোমাদের সংসারে খরচের জন্য তো পাঠাইতাম, আর নিজে একটু একটু করে জমাইছি। এখন বিদেশে আগের মতো ইনকাম নাই আব্বা। ফালতু কথা বলবি না আমার সাথে তুই। বিদেশে এখন আগের মতো ইনকাম নাই। ওই বেটা, ইনকামে যদি না থাকে তাহলে খালেকের পোলায় তার বিদেশি ইনকামের টাকা দিয়ে এত বড় বিল্ডিং তুললো কেমনে? এর বাপ মারে উমরাজ করাইলো কেমনে? তুইও তো সৌদি থাকোস, তুই তো তোর বাপ মারে উমরাজ করাইতে পারলি না। আব্বা, সবার কাজ তো একরকম না, সবার মালিকও একরকম না। যাই হোক, বিদেশ থেকে তোমার যে টাকা পাঠাইতাম, ওখান থেকে 20,000 টাকা দাও, আপাতত বাজার সাথে করি। ফালতু কথা কবি না। এই তুই যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছিস, সেই টাকা কি আমার কাছে আছে নাকি? খরচা করে ফেলেছি না? আমি জমি বর্গা রাখতেছি, আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। তোর টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে বিদেশ চলে যা, তোর আর এই দেশে থাকার দরকার নাই। আম্মা, তোমার তো বিদেশ থেকে 1 জোড়া কানের দুল পাঠাইছিলাম, আমার দেশে আসার সময় 1 জোড়া নিয়ে আসছিলাম। ওইখান থেকে কি 1 জোড়া কানের দুল আমার দিবা? বেইসা কয়েকটা দিন একটু চলতাম। আমি বিদেশে যাই, আবার তোমার লেগে এর থেকে বড় কানের দুল পাঠাই দিন না। আচ্ছা, মায়ের 2 জোড়া স্বর্ণের দুল, সেই দিকে নজর পড়ছে। তোর তো বউয়ের স্বর্ণের গহনার অভাব নেই, সেদিকে নজর পড়ে নাই। হ্যাঁ, নাকি বউয়ের কাছে বলতে ভয় পাস? আমার 1 জোড়া কানের দুল সাদিয়ার বিয়ের সময় দিব, তোরে দিতে পারবো না। তোর বউয়ের স্বর্ণের গহনা বিক্রি কর। সাতাম দিদি খাম না। আয় সাদিয়া, আসো। মন খারাপ করেন না, এখন আপনার কাছে টাকা নাই তো, এখন অনেক কিছু দেখবেন, বুঝবেন। আমার গয়নাগাটির দরকার নেই, আমার যে গয়নাটি দিচ্ছেন ওগুলো বিক্রি করে দিয়ে। না না, তোমার গয়না আমি বেচতে পারবো না। তুমি কালকে আমার বন্ধু বান্ধবের কাছে যাবো, ওরা নিশ্চয়ই আমার টাকা ধার দিবে। আরে বন্ধু, তুই আইছস? চল চল দোকানে চল, চা নাস্তা খাওয়াবি। দোস্ত, চা নাস্তা যা খাইতে চাস খাওয়াবো, সমস্যা নাই, কিন্তু আমার একটু হেল্প করতে হইব। অবশ্যই, বল কি করতে হইব? দোস্ত, আমার 20,000 টাকার খুব দরকার, আমার 20,000 টাকা ধার দে, আমি বিদেশে গিয়া তোর 20,000 টাকা পাঠাই দিল। ধর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি 20,000 টাকা করলাম? তুই না মাছ চাষ করস, পোল্ট্রি ফার্মের ব্যবসা করস, তোর কাছে টাকা নাই? না রে, টাকা নাই, ব্যবসার মধ্যে সব টাকা খাটাই ফেলেছি। তমাল, তাহলে তুই আমার 20,000 টাকা দে। আরে বেটা, আমি করি ইলেকট্রিকের কাজ, আমি কয় টাকা কামাই এই কাম কইরা? আমি 20,000 টাকা করতে দিব, আমি দিতে পারবো না। কমাল, আমার একটা জরুরি কাজ আছে, বুঝছস? তোকে পরে দেখা করুন, এখন যাইয়া। দোস্ত, তাহলে একটা কাজ কর, গ্রামের মধ্যেই আমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দে। আরে বেটা, এটা কোনো কথা কইলি? তুই সারা জীবন আসলি সৌদি আরবে, রাজা বাদশা গুলোকে চলাফেরা করছস, গাঁও গ্রামের এই কাম কি তুই করতে পারবি? পারবি না। তুই এক কাম কর, তো যেহেতু টাকার দরকার, হোন্ডাটা বেচা দে। ও, তাছাড়া তো আর কোনো উপায় নাই। আচ্ছা, তোর কাছে কি কোনো হোন্ডা কিনার পার্টি আছে?
তোর যেহেতু টাকা দরকার হুন্ডাটা আমি কিনে রাখা দিব, কোনো সমস্যা নেই। কি রে কামাল, তুই না একটু এগুলি তোর কাছে কোনো টাকা নাই, তাহলে হুন্ডা কিনবি কেমনে? না মানে আমার কাছে তো টাকা পয়সা নাই, ভাবছি আপনার কাছ থেকে টাকা ধার নিব। এখন হুন্ডাটা কত বেশি কো? তোর কাছ থেকে তো কিনলাম 1,20,000 টাকা দিয়ে। 1 লাখ টাকা দিস? বেডা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? 1,20,000 টাকা দিয়ে 4 মাস আগে হুন্ডাটা কিনছস, আর এখন 1 লাখ টাকা দাম চাইতেছস। 50,000 টাকা দিব, হুন্ডাটা দিয়ে দে। কি কস কামাল, তোর কাছ থেকে তো হুন্ডা কিনলাম 1,20,000 টাকা দিয়ে, তুই 50,000 টাকা কস কোন বুঝে? আরে কামাল তো 50,000 কইছে, অন্য কারোর কাছে বেচতে গেলে 30,000 টাকাও দাম পাবি না। তোর যেহেতু টাকার দরকার, এই দামে হুন্ডাটা দিয়া দে, পরে কিন্তু এই দামও পাবি না। বিপদে পড়ছি তো, কি আর করার, কিন্তু আজকে বন্ধু বান্ধব ছিলাম। কামাল, টাকাটা দিয়ে হুন্ডাটা নিয়ে যা। টাকা তো লগে নাই, বাড়িতে আমার বাক্সের মধ্যে টাকা, আমি তাহলে টাকাটা নিয়ে আইতেছি। হ্যাঁ তুই কি করছস? এই কয়দিনে হুন্ডাটারে পুরো ভাঙড়ি বানাই ফেলছস। তুই যত্ন করে চালাইতে পারিস না, এমনি কে হুন্ডা চালাই? চাবি দে। ভাবি, ভাবি কি হয়েছে? ভাবি কি হয়েছে তোমার? চোখ খোলো। মা, মা একটু এদিকে আসো। কি রে, কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং, আমার পোলার টাকা নামানোর ধান্দা। মা এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পরের ফোন দিয়ে পেরেশানির মধ্যে ফেলানোর দরকার নেই। ওর মা আর বাইরে ফোন দে, তারা একটু পেরেশানি নেই, আমার পোলার একাই সব পেরেশানি নিব কেন? হ্যালো মা, ওই আমি সাদিয়া, ভাবির ননদ। ভাবি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে, আপনার তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসেন। ভাবি, ভাবি চোখ খুলো। মা দাঁড়িয়ে আছে কেন? তুই ধরা ভাবি। আরে মতিন ভাই, আপনি এখানে? আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে, আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। কি? পারুল, পারুল, মা, পারুলের কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি, ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারুল অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাবে না? ভাই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারুলের কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতালে নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন আমি বাবা হবো? হ্যাঁ হ্যাঁ মতিন ভাই, আমি সত্যি বলছি। আর হ্যাঁ, আপনারা এখন সবাই এখানে আর ভিড় করবেন না, যান আপনারা সবাই এখান থেকে বের হন। মতিন ভাই, আপনি এখন থেকে ভাবি টেক কেয়ার করবেন এবং সবসময় তার পাশে পাশে থাকবেন। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। এই কান্না খুশির কান্না। আমার সন্তান হইব, আমি তার জড়ায় ধরুম, আমি তার কোলে নিব, আমি তার সাথে খেলা করবো, তার আদর করবো, জড়ায় জড়ায় ঘুমাই থাকুম। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। কেমনে আপনার সন্তানরা আপনি আদর করবেন? কেমনে তার সাথে খেলা করবেন? কেমনে তারা জড়ায় ধরে ঘুমাইবেন? আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, ওরা আদর করুন। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুন। আমি আর বিদেশে যাবো না, আমি এখন থেকে তোমার সাথে আমার সন্তানের সাথে থাকুন। আমি এখন গিয়ে আব্বা আমার কয়ে দেবো যে আমি আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকুন, তোমার লগে থাকুন। কি কমু বেআইন, আপনার মেয়ে তো আমার পেলের বাসন সব ভাঙা ফেলেছে। ওরে কি খাওয়ান দাম কিছু দেন নাই? শরীরে তো হারামও বল নাই। বল তো ছিল, বিয়ের আগে অনেক বল শক্তি সবই ছিল, বিয়ের পর যে মায়ের কি হইলো, বল শক্তি সব শেষ। রে মতি, কিছু কবি?
আব্বা আমি একটা সিদ্ধান্ত নিছি, ওই কথাটা জানাইতে চাই। জানা কি সিদ্ধান্ত নিছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশে থাকুম। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি, বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করে শুনে নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসবো খেলবো, কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লগে আমার কথা হয়েছে একটু কম দামে জমিটা বেশ বসে, আমি কিছু নিমু, ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাও নি লাগবো। আব্বা আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন এনে দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে বিদেশ যাবো না। ও মা তুমি আব্বার একটু বোঝাও না, আমি বিদেশ যাবো না মা। আর আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপনের মতো কথা বলতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছস? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিব? হ্যাঁ? আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি পাক্তব্য করে কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে, একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারবো, তাই না বেন সাহেব? আর তুই যদি দেশে থাকোস তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব? ক মা তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না, আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব, আমি দেশে থাকলেও হইব বিদেশে থাকলেও হইব। মা পারুলটা এই অবস্থা রাখে আমি বিদেশ যেতে পারবো না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিং এ আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষরাই চলবো। এই শেষরাই না সংসারের মধ্যে আমি আমার পারুল মানে আমার মায়ের তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবো। আম্মা আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়াই ধরে ঘুমানোর শখ, আমার বাচ্চারে করে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হয়ে ওটা দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না। আরে বাবা রে, মানুষের সব শখ সবসময় পূরণ হয় না, তোর না এই শখটা অপূর্ণ থেকে গেল গা। আর তাছাড়া এখন ভিডিও কলের যুগ, তুই বিদেশে গিয়া ভিডিও কল দিবি, ভিডিও কলে তুই তোর বাচ্চারা দেখবি, আদর করবি, তাহলেই তো হয়। বাস্তব আর ভিডিও কল কে এক আব্বা? এত কথা কইস তো মতিন, আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যেতেছে গা। তুই অবশ্যই বিদেশ যাবি, এটাই আমার ফাইনাল কথা। আর একটা কথা মনে রাখিস, তুই যদি বিদেশ না যাস তাহলে এই বাড়ি জায়গা জমি সয় সম্পত্তি সব বেচা আমি আর তোর মাঝে দিকে দুই চোখ যাবো। কত বড় বলদ বলে চিন্তা করো, মানুষ বিদেশে যেতে পারে না আর আগাম আছে তারপরে বিদেশ যাবো, ফাজিল। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। আমি কত কষ্ট কইরা থাকতাম বিদেশ নগরে, সেই পরিবার বুঝলো না আমারে। আমার দুঃখ দেখা হয় না মায়া কারো অন্তরে। কি ব্যাপার আপনি এখানে দাঁড়ায় আছেন? আব্বা আমারে কইছিলেন আপনি যে বিদেশে যাইবেন না? হ্যাঁ বলছিলাম, কিন্তু কেউ চায় না আমি দেশে থাকি। আব্বাই জমি কিনবো, আম্মায় সাদিয়ারে বিয়ে দিব, তোমার আম্মায় চায় এই বাড়িতে আমি একটা বিল্ডিং তুলি, কিন্তু আমার ইচ্ছা কি, শখ কি, আমার মন কি চায় এটা কেউ জানতে চাইল না। জানো পারুল, আজকে আমার মনে হইতেছে প্রবাসীদের কোনো বাড়ি ঘর নাই, তারা আসলে মেহমান। মেহমানরা যখন বেড়াইতে আসে বেশি দিন থাকলে তাদের কোনো দাম থাকে না, তেমনি একজন প্রবাসী দেশে এসে বেশি দিন থাকতে চাইলে তাদের কোনো দাম থাকে না। একজন প্রবাসীরে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার টাকারে। টাকা যতদিন থাকে ততদিন তার মাথায় তুলে রাখে, টাকা শেষ হয়ে গেলে মাথা থেকে আসার দিয়ে ফেলাই দেয়। বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবার কাছে একজন প্রবাসী শুধু টাকার মেশিন, তারা খালি চায় এই মেশিনটা যাতে টাকা দেয়। কিন্তু একজন প্রবাসীর যে মন আছে, মায়া আছে, আবেগ আছে,
এটা কেউ বুঝতে চায় না। তাই বিদেশে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই পারুল। একজন প্রবাসীর জন্য প্রবাসটাই তার আসল ঠিকানা। আমি জানতাম আপনি দেশে থাকতে চাইলে কেউ রাজি হইব না, কিন্তু জানেন আপনি যে কয়টা দিন দেশে ছিলেন আমার মনটা অনেক বড় ছিল। আপনি চলে গেলে আমার মনটা অনেক ছোট হয়ে যাবো। একটা ঘরের মধ্যে একলা বন্ধু হয়ে থাকুন সারাদিন, আপনার নিয়ে সারাদিন দুশ্চিন্তা করুন। তার উপর আম্মা সারাদিন আমার কত কথা শোনাইতে থাকে, খালি আপনি বাড়িতে আছেন দেখে এমন কিছু কয় না। আপনি যায়েন না, সৌদি আরবের বাদশার কোম্পানিতে আপনার চাকরি করানোর দরকার নাই, দরকার হলে আমরা না খেয়ে থাকুন, তাও আপনি যায়েন না, আমার কাছেই থাকেন। আমি কোনো বাদশার বড় কোম্পানিতে চাকরি করে নেই পারুল। আমি তোমাকে সবাই মিছা কথা কইছি। আসলে আমি মরুভূমিতে উট চড়াইতাম, জানো পারুল? মরুভূমিতে এত গরম, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে 1 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব না। সেখানে দিনের পর দিন কত কষ্ট করে টাকা কামাইছি। পানি খাওয়ার জায়গা থাকতো না, মাঝে মধ্যে মনে হইতো জানটা বাইর হয়ে যাবো। অনেক দূরে যাইতে হইতো পানি খাইতে। বেশি দূরে চলে গেলে মাঝে মধ্যে ফিরতে ফিরতে রাত হয়ে যেত, বালির মধ্যে ঘুমায় থাকা লাগতো। কখনো খাইয়া কখনো না খাইয়া দিন রাত এক করে কত কষ্ট করে টাকা কামাইছি, দেশে পাঠাইছি। অথচ আমার আব্বা আমারে কইলো আমি নাকি বিদেশে গিয়ে ঘোড়ার ঘাস কাটছি। আপনি এত কষ্ট করে টাকা ইনকাম করছেন, বাড়িতে এসে টাকা এরকম নষ্ট করলেন কেন? মানুষের দেখানোর লিগা, মানুষকে বোঝানোর লিগা যে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ভালো আছি। আর দেশে এসে টাকা পয়সা ভাঙলে মানুষ আমার সম্মান দিব, আদর করব, ভালোবাসবো। বিদেশে তো সবসময় মালিকের অপমান, অবহেলা, ধমক এইসব শুনতে হইতো। আর সেই জন্য দেশে এসে আমার আপন মানুষের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে আদর, সম্মান, ভালোবাসা এসব টাকা দিয়ে কিনতে চাইছি। কিন্তু আমি বুঝতে পারি নাই পারুল, ওই টাকা শেষ হয়ে গেলে আদর, যত্ন, ভালোবাসা সব শেষ হয়ে যাবে। জানো পারুল, প্রবাসে এক একটা টাকা আমি কত কষ্ট করে ইনকাম করছি, এটা যদি একবার আমার কাছের মানুষগুলো দেখাইতে পারতাম। তুমি আসলে ঠিকই বলছিলে পারুল, আমার এত কষ্টের টাকা দেশে এসে এইভাবে নষ্ট করা উচিত হয়নি। আজকে সেই টাকাগুলো যদি থাকতো, আমার একটা সাহস থাকতো, বল থাকতো, আমি বিদেশে না গিয়ে দেশে করে একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এখন তো আমার কিছুই নেই, আমার সব শেষ। এখন তো বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। পারুল, তুমি আমার একটু শক্ত করে জড়ায় ধরবা। আমি তোমারে চাই না, আমাদের যে বাচ্চা হবে সেই বাচ্চারে চাই না। আমি বিদেশে যেতে চাই না, আমি বিদেশ যেতে চাই না পারুল, বিদেশ যেতে চাই না। কান্দিস না রে বোন, নিজের খেয়াল রাখিস আর বাইরে থেকে দোয়া করিস। আব্বা আম্মা, আমি চলে যেতেছি, তোমরা নিজের খেয়াল রাখো, ভালো করে খাওয়া দাওয়া করো, আর অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইও। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি বিদেশে যাই তোমার লিগে টাকা পাঠাই দেবো। আব্বা, পারুলের গর্ভে আমার সন্তান, তোমরা পারুলের যত্ন নিও। আমার সন্তান যাতে সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তার যাতে কোনো ক্ষতি না হয়। আব্বা, আমার সন্তানের যদি কিছু হয় আমি মরে যাবো আব্বা। খুব ইচ্ছা আছে আমার সন্তান হওয়ার সাথে সাথে তাকে আমি দেখবো, তারে কোলে নিব, কিন্তু সেটা তো আর হইল না। আমার ভিডিও কল দিয়ে দেখাইও, আর কানে কানে কয়ে দিও যে এটা তোর আব্বা। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যাতে বাইসে আমার দেশে ফিরতে পারি, আমার সন্তানের মুখটা দেখতে পারি, আমার সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে পারি। বাজার কান্দিস না, বাজার কান্দিস না। আমরা তো অবশ্যই তোর বউ দেখে রাখুন, তুই চিন্তা করিস না। তোর সন্তান, তোর বউ সবাই খুব ভালো মতো থাকবে ইনশাল্লাহ। বাবা, নিজের খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস, বাড়ির কথা চিন্তা করিস না। আমি আছি, তোর আব্বা আছে, শিক্ষক আছে, আমরা বৌমাকে দেখে রাখবো। আম্মা, আমি জানি বাড়িতে আপনি একা মানুষ, আপনার অনেক কাজ, তারপর সময় পাইলে মাঝে মধ্যে এসে পারুলটা দেখা যায় না। পারুলের যদি কোনো সমস্যা হয় আমার আব্বা আম্মা তো আমার জানাইবো না। বাবা, আমি দুশ্চিন্তা করবো, আপনি আমার একটু জানাই দিন। আমি অবশ্যই জানাবো বাবা, তুই
কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও। পারলে সব কথা আমি তোমার জানাবো। বাবা তুমি খালি আমার এই মন্টুর কথাটা একটু মাথায় রেখো। ঠিক আছে আম্মা। পারুল, স্বামী হিসেবে আমাকে যখন তোমার সবচেয়ে বেশি দরকার, তখনই আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যেতেছি। এমন অযোগ্য স্বামী আমি কি করুম কো? আমাকে প্রবাসী জীবনটাই আম্মু। ছুটি শেষ হয়ে গেলে সব ফালায় চলে যেতে হয়, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবারই ভালো রাখার জন্য। আমি জানি আমি সবার মুখে হাসি ফুটাইতে পারলেও এবার তোমার মুখে হাসি ফুটাইতে পারবো না, কারণ তোমার মনে কষ্ট দিয়ে আমি চলে যেতেছি। আমার মাফ করে দিতে পারো। আপনি আমার স্বামী, আমার কাছে মাফ চাই, আমার অপরাধী বানায় না। দোয়া করেন যাতে আপনার বাবা হনের স্বপ্ন আমি পূরণ করতে পারি, আপনার সন্তানের মুখ দেখাইতে পারি। আর দোয়া করেন যাতে এই দেখায় শেষ দেখা না হয়। কি বলতেছো? এই দেখে শেষ দেখা হইব কেন? আমার ছোট খালা সন্তান জন্ম দেওয়ার সময় খালা মারা যায়। আমি যদি মরে যাই আমার মাফ করে দিয়ে। তোমার কিছু হইব না পারো, তোমার কিছু হইব না। বাবা মতিন কান্দিস না বাবা, কান্দিস না, সময় হয়ে গেছে না। চল রওনা দিতে হবে, চল 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 যাওয়ার সময় কান্দে নেই। পরিবারের চিন্তা কইরা দেশে আইল মতিন, কি দাম দিল পরিবার তার, সে আজ মূল্যহীন। বিধি বিধি রে, ও পরিবারের চিন্তা কইরা দেশে আইল মতিন, কি দাম দিল পরিবার তার, সে আজ মূল্যহীন। এখন বিদেশ ফেরো। দুটা ভুল কথা বললি। এক হচ্ছে চাষির ছেলে। এই কি বলতে চাস তুই? চাষির ছেলে হওয়াটা কি লজ্জার বিষয়? আমি তো বুক ফুলিয়ে বলতে চাই যে আমি একজন চাষির ছেলে, এটা আমার কাছে গর্বের বিষয়। কি ইয়ার কি মারার জায়গা পাস না? তোর বাপ চাষি, তোদের এত এত জমি সব তো চাষ করা অন্যান্য কৃষক দিয়ে, তাহলে তোর বাপ চাষা হয় কেমনে? তবে গোলাপের চারা কি বট গাছের বনসাই? এই তোর চাষার নমুনা, তাই না? নো স্যার, আমাদের বাড়িতে গোলাপের চারা আর বটগাছের বনসাই দুটোই আছে, কিন্তু আব্বাকে কিন্তু আমি এই জন্য চাষি বলিনি। আব্বা এখনো নিজের হাতে লাঙ্গলের মুঠি চেপে জমি চাষ করে, সব নিজে ফসল ফলান। হ্যাঁ হ্যাঁ, সারা বছর আমাদের বাড়িতে যত চালের দরকার হয়, আত্মীয় স্বজন আসলে, কোনো অনুষ্ঠান হলে, সব আমার বাবার নিজের হাতে ধান ফলায়, জানিস? কালিজিরা চাল বলিস, চিনি গুঁড়া চাল বলিস, সব এখন পর্যন্ত আমার বাবা নিজে চাষবাস করে সব। এমনকি জমি অন্য কেউ বর্গা দেয়। বলিস কি? ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আচ্ছা, প্রাইভেট চাকরি যদি করতে হয় তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস কেন? তোর মতো এত চিন্তা ভাবনা করে ভর্তি হয় নাই। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। না না, আমি রাস্তায় না, আমি মেসে। হ্যালো চাচা, কথা বলছেন না কেন? হ্যালো, কখন? কিভাবে? কিরে সাহেব, এই সাহেব, কি বল না সাহেব, আমার আব্বা বেঁচে নাই। কি বলিস এসব? আমি আর কোনোদিন কারোর আব্বা মনে রাখতে পারবো না। কিছু সময় আগেই তো ওনার কথা আমরা বলছিলাম। তুই সব কি বলছিস? পাগলামির একটা সীমা থাকা উচিত। কিছু মনে করিস না দোস্ত, বাপ আমারও মারা গেছে। হতে পারে তোর বাবার মতো আমার বাবা আমার বন্ধু ছিল না, কিন্তু আমার বাবাও তো। দাঁড়া, তুই এত কথা কেন বলছিস? হ্যাঁ বলছি, তোর কাণ্ড কারখানা দেখে বলছি। ঠিকই তো, কাকা মারা গেছে বলে কি তোর জীবন শেষ হয়ে গেছে? আমি কি বলছি? আমি কখন বলছি যে আমার জীবন শেষ হয়ে গেছে? তা নইলে কি? তুই নাকি বলছস যে তুই আর শহরে ফিরে যাবি না। ও, এই কথা? তুই নাকি কাকে গিয়ে বলছিস তুই এখন থেকে গ্রামেই থাকবি?
হ্যাঁ, গ্রামেই থাকবো। আব্বা তো জমি জমা অনেক করছে, তাই না? যতদিন বেঁচে ছিলেন বুক আগলে সবকিছু দেখে রাখছে। এখন যদি আমি না দেখি তাহলে আব্বার কষ্ট সব বৃথা যাবে না? তোর বিশাল বিশাল সব পরিকল্পনা, সেগুলোর কি হবে? আচ্ছা, পরিকল্পনা বাতিল কেন হবে? শুধু পরিবেশ পরিস্থিতির জন্য পরিকল্পনার একটু পরিবর্তন হচ্ছে। মানে কি? আব্বা যতদিন বেঁচে ছিলেন ততদিন পুরনো প্রযুক্তিতে কৃষিকাজ করত। তো এই সেক্টরে কাজ করার অনেক জায়গা আছে। তো এখন তো দেশ বিদেশ সব জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ হচ্ছে। তো আমার ইচ্ছা প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ করার। কি বলছিস? তার মানে শেষ পর্যন্ত চাষা? দেখ, তোদের চাষি পরিচয় দিতে লজ্জা লাগলেও আমার কিন্তু নিজেকে চাষি পরিচয় দিতে লজ্জা লাগে না। আর সেই দিন খুব বেশি দূরে না যে নিজেকে চাষি সাহেবদের বন্ধু হিসেবে পরিচয় দিতে তোরাও গর্ববোধ করবি। সাধেই কি আর বলে, আশায় বাঁচে চাষা। চল চল। হ্যাঁ হ্যাঁ চল। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। এই কাবাবের হাড্ডি মনে হচ্ছে পাকাপাকি গ্রামে থাকার প্ল্যান করতেছে। সাহেব, তুমি ফাঁদ দেখিস কিন্তু ঘুঘু দেখনি। তোমার ঘুঘু দেখায় ছাড়ব। এই কথার মনে হয় ভুল বললাম। কথাটা হবি তুমি ঘুঘু দেখিস কিন্তু ফাঁদ দেখনি। তোমার পাকাপাকি থাকার ব্যবস্থা করতেছি। সাহেব, 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 আমি পেয়েছেন। তুমি কোনো বিষয়ে চিন্তা করো না। চাচা নাই কিন্তু আমরা তো আছি। হ শাহিদ ভাই, চিন্তার কোনো কারণ নাই। জমির কাজ যেমন চলতেছিল তেমনিই চলবো। তোমার যদি মন চায় তুমি শহরে ফিরে যাওয়া নিয়ে ভাবতে পারো। না হামিদ ভাই, সিদ্ধান্ত ফাইনাল। আব্বা এই জমি জমার এত দূর আনছে, আপনারা এত খাটছেন, আমারও তো একটা দায়িত্ব আছে। আরে কৃষি বিষয় নিয়ে যে লেখাপড়া করছি এটা কবে কাজে লাগামো তাইলে? আলহামদুলিল্লাহ, সত্যি কথা কইতে কি চাচা হঠাৎ চলে যাওয়ায় আমরা একটু ভয় পাইছিলাম। সেটাই, তুমি যে সিদ্ধান্ত লইলা তাতে আমরা সাহস পাইলাম। এখন তাইলে আমি একটু জমিতে যাই, বিকালে আইসো, কথা হইব না। আচ্ছা আসো। কি ব্যাপার শিলাপা, ডাকছো কেন? এগুলো কি শুনি শায়লা? তোমার ভাইয়া নাকি শহরে যে চাকরি করবো না, গ্রামে কৃষি কাজ করবো। ভুল শুনো নাই, ঠিকই শুনছো। আরে এসব তুমি ভাইজান রেগিয়ে জিগাও। সে তো আমার কিছুই করার নাই। আব্বাই না কেমন জানি জানা গেছে, তাই তোমার আগে জিগেলাম। শহরে এত বড় পাশ দিয়া তারপরে কেউ গ্রামে এরকম চাষবাসে কাজ করে? আপা, আসলে ঘটনা কিছু না। আমার বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। ভাইজানও যদি শহরে চলে যায়, আমগো আব্বার এই যে এত জমি জমা এগুলো কে দেখবো কও? আর আমগো জমিতে এই যে এত লোক কাজ করে তাগই বা কি হইব? আর তাছাড়া আমাগো যা সম্পত্তি আছে সেটা যদি ঠিক মতো কাজে লাগানো যায়, মেলা টাকা তো এখানেই কামান যায়। তাই ভাইজান চিন্তা করছে ঢাকা শহরে গিয়ে অন্যের চাকরি করানোর দরকার কি কও? এখানে থাইকা এখানে কিছু করব। তাই বলে শহরে এত বড় একটা জায়গা থেকে পাশ করে আইসা গ্রামে কেউ চাষবাসের কাজ করে? আপা, তুমি ভাইজানকে চিনো না? সে পড়ালেখায় যেমন ভালো, বুদ্ধি শুদ্ধিতেও তেমন ভালো। ভাইজান যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই কোনো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। যাক, যাই হোক, তুমি কি চাও না ভাইজান তোমার সাথে থাকো? সেটাই তো চাই, কিন্তু কে কে মানে কে? পিঁপড়ে 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 শিলে আমি অনেক পিঁপড়ে। এই শালা কিরাম আছো? গাছতলা তো পিঁপড়ে ছিল কেমন করে? কামড়ায় তো মেরে ফেলছে, কলে ঢুকলো, খুঁজে তো পাচ্ছি না। ভালো আছো? পিঁপড়ে রে। রে কি বুঝলি? তুমি কি বলছো মফিজ ভাই? এটা তো সত্যি না। এই, এটা যদি সত্যি হয় না থাকে তাহলে পরে সত্যি কোনটা বল দেখি, সত্যি কোনটা? আসলে সত্যিটা যে কি তা অবশ্য করতে পারবো না। আপনার আর কয়া লাগবি না, ও আসলে পাস টাস করতে পারিনি। আর করলেও এরকম পাস করেছে যে কোথাও পিয়ন বা কেরানি চাকরি হচ্ছে না, তাই গ্রামে চলে আসছে। বুঝতে পারিস? যা তুমি যখন কইছো হইলেও হইতে পারে। এ বিটা, হতে পারে মানে কি? তাই হয়েছে। চাচা বাইসে থাকতে নিজের মুখে কইল শায়দ হচ্ছে আমার সোনার টুকরো ছেলে, যেরকম পড়াশোনায় ভালো সেরকম আচার ব্যবহারে ভদ্র। আরে হয়েছে কি, ওর বাপে ঢক মেরে রাখতো। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, শাহেদ ভাই ডব মারতে যাবে কেন, তাও আবার চাচাজির সঙ্গে? এ শোন, তুই তো বিক্রি করিস চা,
তুই চা পাতা আর ওই চিনি ছাড়া আর কোনো হিসাব বুঝবি না। ঢপ মারবে না কিসের জন্য? চাচা ছিল সহজ সরল লোক, তার ঢপ মারা খুব সহজ ছিল। ঢপ না মারলি Action member known for his charm, charisma, and immense talent was gone too soon. He was only 30 years old with so much more to give to the world. Reports from Buenos Aires, Argentina painted a grim and sorrowful picture. Payne had tragically fallen from a hotel balcony, leaving fans and loved ones in shock. The circumstances surrounding his death were shrouded in mystery. Fans struggled to understand sudden loss. How could a star so full of life, energy, and promise meet such a tragic and untimely end? As tributes poured in from around the globe, a chilling detail emerged that left many in disbelief. A video from 2017 resurfaced online, casting a long, ominous shadow over Payne's death. The video featured Payne himself recounting a strange and unsettling encounter with music mogul Sean Diddy Combs, adding another layer of intrigue to the tragedy. The video was from Payne's appearance on The Graham Norton Show. It was a lighthearted interview filled with laughter and anecdotes. Then the topic turned to Payne's encounters with other celebrities. He spoke about meeting Diddy at a party. His tone shifted. The easygoing demeanor vanished. In its place was a palpable discomfort. Payne described Diddy's evil laugh and an uncomfortably long handshake. He seemed genuinely troubled by the encounter. His words hung in the air, heavy with unspoken meaning. Now, with Payne's death, the video took on a sinister new life. The timing was too perfect, some said. It was almost as if the universe had conspired to bring this story to light at the most dramatic moment. Payne dies tragically, and suddenly, this old video resurfaces. A video that many had forgotten, but now seemed to hold new significance. A video where he seems visibly distressed while talking about Diddy. His eyes, filled with a mix of fear and sadness, told a story words couldn't. It was all too much of a coincidence for some. The timing, the content, the emotions, it all seemed orchestrated. Online forums buzzed with speculation. Theories ranged from the plausible to the outlandish, each more intriguing than the last. Was there more to Payne's death than met the eye? Was it or just a tragic accident, or something far more sinister? Diddy had a long history of controversy. His name was often linked with scandal, making him a magnet for rumors. Accusations and rumors swirled around him, from business deals gone wrong to personal vendettas. Diddy was no stranger to the dark side of fame. Some whispered about the dangers of crossing the music mogul. The whispers grew louder, turning into a cacophony of suspicion and fear. Was Payne's death a message? A chilling reminder of the power Diddy wielded in the industry? A warning to others who might dare to challenge Diddy's power? Questions lingered, unanswered, casting a long shadow over the music world. Payne hadn't just mentioned the encounter with Diddy once. He had spoken about it in other interviews, each time with the same look of unease. He called Diddy's handshake daunting and admitted to misjudging the situation. It was clear that the encounter had left a lasting impression on him. Why would Payne repeatedly bring up this seemingly insignificant incident? Conspiracy theorists latched onto this question. They claimed it was evidence that Payne knew something dangerous, something he was afraid to reveal directly. Social media became a breeding ground for the conspiracy theories. The hashtag Diddy
Payne conspiracy began trending. Users dissected every detail of Payne's life, searching for clues. They unearthed old interviews, scrutinized lyrics, and analyzed social media posts. Some pointed to the suspicious deaths of other stars in Diddy's orbit. They claimed there was a pattern, a trail of bodies leading back to the music mogul. With each new piece of evidence, the theories became more elaborate, more outlandish, and more widespread. Despite the rampant speculation, authorities in Buenos Aires maintained that Payne's death was a suicide. They stated that he had jumped from his hotel balcony. No evidence of foul play was found. Payne's family and representatives supported this account, urging fans to respect their privacy during this difficult time. But for many, the official explanation was not enough. They clung to the conspiracy theories, convinced that there was more to the story than met the eye. They believed that powerful forces were at work covering up the truth about Payne's death. The human mind craves explanation. We seek patterns, connections, and narratives to make sense of the world around us. When faced with tragedy and uncertainty, we are particularly susceptible to the allure of conspiracy theories. They offer a sense of order in chaos, a way to make sense of the senseless. In the case of Liam Payne's death, the conspiracy theories provided a convenient scapegoat, a powerful figure to blame for a senseless tragedy. Diddy, with his history of controversy and his air of invincibility, fit the bill perfectly. It is important to remember that conspiracy theories are just that, theories, often born out of a need to make sense of the unknown. They are not based on concrete evidence, but on speculation, conjecture, and often a healthy dose of confirmation bias. People tend to believe what aligns with their pre-existing beliefs, ignoring facts that contradict their views. While it is possible that there is more to Liam Payne's death than meets the eye, it is crucial to separate fact from fiction. Speculation can easily spiral out of control, leading to misinformation and unnecessary distress. The official cause of death remains suicide, as confirmed by multiple sources and investigations. No credible evidence has emerged to support the claims of a conspiracy. Despite numerous theories circulating online, none have been substantiated by reliable sources. Until such evidence surfaces, it is irresponsible to perpetuate these theories, which only serve to cause further pain to those who loved and lost Liam Payne. We must respect the truth and the memory of those who have passed, rather than indulge in baseless speculation.